ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় শায়িত হনুমানজির মন্দির ঘুরিয়ে দেখাবো। শুধু হনুমানজির মন্দিরই নয়, একই প্রাঙ্গণে রয়েছে আরো কিছু দেবদেবতাদের মন্দির, তার সাথে রয়েছে সুন্দর একটি গার্ডেন। হ্যাঁ, তোমরা এই মন্দির প্রাঙ্গণে কলকাতা থেকে মাত্র 25 টাকা খরচা করে কি করে পৌঁছাবে সেটা তো জানাবো। তার সাথে মন্দির প্রাঙ্গণের গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, ডালা কিনতে কত টাকা খরচা হতে পারে, এবং এই মন্দির প্রাঙ্গণে এসে কোথা থেকে ভোগের জন্য কুপনটা কেটে মাত্র 51 টাকায় পেট ভরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, এরকম ছোট্ট ছোট্ট অনেক ডিটেলস জানিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলো আর লেট করব না, আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই সবার প্রথমেই জানিয়ে দিচ্ছি, নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আর লেট করব না, আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করব। সকাল 8টার সময় চলে এসেছি শিয়ালদা স্টেশনে, কারণ আজকে আমার জার্নিটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকেই স্টার্ট করব। এখন আমি শিয়ালদা স্টেশনের বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি, এখনো ভেতরের দিকে যাইনি। তবে তোমাদের জানিয়ে দিচ্ছি, আজকে কিন্তু আমার জার্নিটা হবে শিয়ালদা স্টেশন টু নৈহাটি স্টেশন পর্যন্ত। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি পৌঁছানোর জন্য তোমরা কি কি ট্রেনগুলো ধরতে পারো সেটা আমি জানিয়ে দিচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে কিছুক্ষণ বাদে বাদেই তোমরা নৈহাটি যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে, তবুও আমি তোমাদের বলে দেবো। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, এইসব ট্রেনগুলো ধরলে পরে খুব সহজেই কিন্তু তোমরা নৈহাটি পৌঁছে যেতে পারবে। এখনো পর্যন্ত আমি টিকিট কাটিনি, ভেতরে গিয়ে কত টাকা আমাদের টিকিট ভাড়া লাগছে এবং আমরা কটার সময় কোন ট্রেনটি ধরছি সমস্ত কিছু জানিয়ে দেবো। তাহলে চলো আর লেট করবো না, সোজা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাবো। শিয়ালদা স্টেশনের উত্তর শাখার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 8:30টার কল্যাণী সীমান্ত লোকাল ছাড়তে কিন্তু এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই ট্রেনটি ধরেই আমি যাব নৈহাটিতে। আর সঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 8:30টার সময় এই ট্রেনটি ছাড়বে। আর আমাদের কিন্তু নৈহাটি পৌঁছাতে, মানে শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি যেতে পার পার্সন ভাড়া লেগেছে মাত্র 10 টাকা করে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর লেট করবো না, ট্রেনে উঠে পড়বো। এখনো পর্যন্ত তো ট্রেনটা পুরো ফাঁকাই রয়েছে, জানি না এরপরে স্টেশনগুলোতে কতটা ভিড় হবে। চলো আর সময় নষ্ট করবো না, সোজা ট্রেনে উঠে পড়ি। একদম সঠিক টাইমে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে নৈহাটির উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেন সর্বপ্রথম দাঁড়িয়েছিল বিধাননগর রোডে, তারপর দমদম জংশন, আগরপাড়া, খড়দা, এরকমই বেশ কয়েকটি স্টেশন পার করার পর অবশেষে আমাদের ট্রেন কিন্তু নৈহাটি স্টেশনের একদম কাছে চলে এসেছে। তবে নৈহাটি স্টেশনের আগে স্টপেজ হলো কাকিনাড়া। তোমরা কিন্তু কাকিনাড়া চলে এলে পরেই গেটের কাছে চলে আসবে। যেহেতু লোকাল ট্রেন, তাই কিন্তু স্টপেজও তার খুব অল্প সময়ের জন্য, তাই বলবো আগে থেকে রেডি হয়ে থাকাটাই বেটার হবে। তাছাড়াও কাকিনাড়াতে নেমেও তোমরা কিন্তু এই মন্দিরে যেতে পারো, তবে তার জন্য দূরত্বটা কিন্তু 2-4 মিনিট বেশি হতে পারে। তাই বলবো আমি যেভাবে যাচ্ছি এইভাবেই তোমরা চলে এসো। 9:35-এ আমরা পৌঁছে গিয়েছি নৈহাটি জংশনে। নৈহাটি জংশনের আমরা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নেমেছি। এখন আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরের দিকে বেরোতে হবে। সেখান থেকে আমি গাড়ি ধরছি না অটো ধরছি সমস্ত কিছু জানিয়ে দেবো। তবে এখন আমি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভার ব্রিজটা ক্রস করে সোজা চলে যাব 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তবে তোমাদের যাতে কোনো রকম বুঝতে প্রবলেম না হয়, আমি আরো একটি কথা জানিয়ে দিচ্ছি। আমি একদম সামনের দিকের ফুটওভার ব্রিজটা ক্রস করেছিলাম বলে আমাকে কিন্তু 6 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক ওপর দিয়ে ফুটওভার ব্রিজটা ক্রস করতে হয়েছিল। বাইরে বেরিয়েই সামনে টোটো দেখতে পাবে, এই টোটোগুলো কিন্তু যাবে না। ফুটওভার ব্রিজ দিয়ে বাইরের দিকে বেরিয়ে এসে আমি ডান দিকের রাস্তা ধরে কিছুটা পথ এগিয়ে চলে এসেছি এবং এখানে রয়েছে কিন্তু একটি অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে মাত্র 15 টাকার বিনিময়ে আমি সোজা চলে যাব কিন্তু মাদ্রাল হনুমানজির মন্দিরে। তো চলো, অটো দাঁড়িয়ে রয়েছে, অটোতে উঠে পড়বো। অটোতে ওঠার সময় আমি বলেছিলাম মাদ্রাল হনুমানজির মন্দির যাব। তোমরা চাইলে মাদ্রাল শ্রীরাম বিদ্যাপীঠের সামনে যাবে এটাও বলতে পারো, কারণ মাদ্রাল শ্রীরাম বিদ্যাপীঠের সামনে কিন্তু মন্দির প্রাঙ্গণ। তাছাড়া তোমরা যদি মাদ্রাল মোড়ে নামো তাহলে কিন্তু তোমাদের 10 টাকা করে ভাড়া লাগবে। যেহেতু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই আমি কিন্তু মন্দিরের সামনেই 15 টাকা ভাড়া দিয়ে নেমে পড়েছিলাম।
ফাইনালি আমি পৌঁছে গিয়েছি মাদ্রাল হনুমানজির মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মূল প্রবেশদ্বারের সামনে। তবে এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডে কিন্তু বড় একটি সাইনবোর্ড আছে। সেই প্রবেশদ্বারের সামনে তোমরা দেখতে পারবে মাদ্রাল হনুমানজির মন্দিরের একটি সাইনবোর্ড রয়েছে। তোমাদের চিনতে কোনো রকম সমস্যা হবে না। মূল প্রবেশদ্বার দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে পরে সবার ফার্স্টে তোমাদের চোখে পড়বে কিন্তু ছোট্ট একটি মন্দির, যেই মন্দিরে কিন্তু বিরাজমান রয়েছে গণেশ দেবতা। গণেশ দেবতাকে দর্শন করে নিতে পারো। তার সাথে গণেশ ঠাকুরের যে এখানে যে মূর্তিটা রয়েছে এবং মন্দিরটা রয়েছে তার ঠিক হাতের ডান দিকে রয়েছে কিন্তু ছোট্ট একটি শপ, যেখানে তোমরা এখানে পুজো দিতে গেলে পরে ডালাগুলো কিনে নিতে পারো। বলতে পারো ডালা বিক্রয় কেন্দ্র। এখানে দিদি দাঁড়িয়ে রয়েছে, আমি একটু জিজ্ঞেস করবো পুজো দেওয়ার জন্য যে ডালাগুলো বিক্রি হচ্ছে মোটামুটি কত টাকা থেকে স্টার্ট হয়েছে। নমস্কার দিদি, ডালা এখান থেকে কত টাকা করে মানে স্টার্ট হয়েছে পুজো দেওয়ার জন্য? আমাদের কোনো ডালা আপনার লাড্ডু 5 টাকা করে পিস, আপনি যে কয়টা নেবেন লাড্ডু নেবে সেই বুঝে ডালা। আচ্ছা ঠিক আছে, যে কটা লাড্ডু নিতে পারবে, একটা লাড্ডু 5 টাকা করে দাম। এবার তোমরা যে যেটা লাড্ডু নেবে সেরকম করে ইয়ে হবে। আর তাছাড়াও এখানে কিন্তু অনেক রকমের ধাগা এবং চুনরি বিক্রি হচ্ছে, সেগুলো যদি নিতে চায় কত করে পড়বে? চুনরি ধাগা সব 5 টাকা করে। আচ্ছা ঠিক আছে, নিজেদের মতো করে ডালা তোমরা সাজিয়ে নিতে পারো, প্রত্যেকটার মূল্যই কিন্তু 5 টাকা করে রয়েছে। মন্দিরে এসেই সবার প্রথমে চোখে পড়বে ছোট্ট একটি মন্দিরের মধ্যে বিরাজমান রয়েছে সিদ্ধিদাতা গণেশ দেবতা। সিদ্ধিদাতা গণেশ দেবতাকে চলো সামনে থেকে তোমাদের দর্শন করিয়ে দিই। ডালা বিক্রয় কেন্দ্র তোমাদের দেখিয়ে দিলাম। এবারে আমি সোজা চলে এসেছি কিন্তু নাট মন্দিরে। মূল মন্দিরের সামনের দিকেই বড় একটি ফাঁকা জায়গা রয়েছে, যেই জায়গাটিকে কিন্তু আমরা নাট মন্দির নামেই পরিচিত দিই এবং নাট মন্দিরই বলে থাকি। এই হলো নাট মন্দির। নাট মন্দিরের মধ্যেই রয়েছে কিন্তু যজ্ঞকুণ্ড। চলো আমি উপরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বিশেষ বিশেষ তিথিতে কিন্তু যজ্ঞ করা হয়। তবে এই মন্দিরে কিন্তু মঙ্গলবার করে ভোগ প্রসাদ গ্রহণ করার একটা ব্যবস্থা আছে। তার জন্য আমি ভোগের জন্য কুপনটা যেখান থেকে কাটতে হবে সেখানে সরাসরি চলে যাব। নাট মন্দিরের ঠিক পাশেই কিন্তু একটি ছোট্ট কাউন্টার রয়েছে। এখান থেকেই আমি ভোগের জন্য কুপনটা কেটে নেব এবং কি কি বারে এখান থেকে ভোগ প্রসাদের জন্য যে ব্যবস্থাগুলো থাকে সেগুলো আমি জেনে নেব। তার সাথে যদি মন্দির সম্পর্কে কিছু জানতে পারি সেটাও আমি জানবো এবং তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। চলো এখান থেকে কিন্তু ভোগের জন্য কুপনটা আমাদের কালেক্ট করতে হবে। ভোগের জন্য কুপন নিতে কত টাকা করে লাগছে? 51 টাকা করে। 51 টাকা করে। আর বলছি কবে কবে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থাটা হয়? শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবারে ইয়ে থাকে। আর বলছি মন্দির কটা থেকে কটা পর্যন্ত সকালের টাইমে খোলা থাকে? মন্দির সকালটা তো 6টার সময় দিয়ে খুলে যায়, ঠাকুর মশাই আস্তে আস্তে 6:30 বেজে যায়, 6:30 পর দিয়ে পুজো শুরু হয়ে যায়। বিকাল 2টোর সময় পর্যন্ত পুজো হয়, ওপর 2টো দিয়ে 4টে পর্যন্ত পুজো বন্ধ থাকে, পুরোহিত থাকে না। তারপরে 4টা পরে দিয়ে আবার রাত্রি 8টা পর্যন্ত পুজো হয়। আচ্ছা ঠিক আছে। মঙ্গলবার সারাদিন পুজো হয়। মঙ্গলবারে যেহেতু হনুমানজির বিশেষ একটি দিন মানা হয়, তাই কিন্তু মঙ্গলবারে পুরো দিনই মন্দির খোলা থাকে এবং পুজোরও ব্যবস্থা হয়। আর এখান থেকেই আমি ভোগের জন্য কুপনটা কেটে নেব। আমাদের 2টো কুপন দেবে। আর ভোগের যে কুপনটা আমরা এখান থেকে কাটছি তার মূল্য কিন্তু মাত্র 51 টাকা করে। মালসা ভোগ নিলে 51 টাকা করে পড়ে, আর বসে আবার খাওয়ার ইচ্ছা হলেও 51 টাকা করে পড়ে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখান থেকে কিন্তু মালসাও দেওয়া হয়। সেটা যদি তোমরা নিয়ে যাও বাড়ির জন্য তাহলে 51 টাকা করে পড়বে এবং এখানে বসে যদি তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করো তার জন্য 51 টাকা করে লাগবে। তো আমরা যখন এসছি মন্দির প্রাঙ্গণে বসে ভোগ প্রসাদ গ্রহণ করব। কুপন কালেক্ট করে নিয়েছি। মন্দির প্রাঙ্গণেই রয়েছে আরো একটি খুব সুন্দর জিনিস, যেটা দেখলে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালা দিঘির পাড়ে। এই পুকুরটা নিয়েও কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেটাও আমি চেষ্টা করব বলে দেওয়ার। তার সাথে পুকুরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। যেমন এখানে দেখো ঝর্ণার কিন্তু ঝরছে, খুব সুন্দর লাগছে। একদম পুকুরের মাঝখানে ঝর্ণার ব্যবস্থা রয়েছে। তার সাথে এখানে কিন্তু আমি দেখছি বোটিং এরও ব্যবস্থা রয়েছে। আশা করছি এই বোটিং গুলো বিকেল বেলার দিকে কিন্তু এখান থেকে ছাড়া হয় এবং যারা এখানে উঠতে চাইবে উঠতে পারবে। আর বিশাল বড় কিন্তু একটা দিঘি এবং পুকুর বলতেই পারো। আর পুরো পুকুরটা কিন্তু বাঁধানো পুকুর, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং পুকুরটাও কিন্তু মন্দিরের সৌন্দর্যটা আরো অনেকটা বাড়িয়ে তুলেছে। কালা দিঘির পার কথাটা কোনো না কোনো দিন কারো না কারো মুখে আমরা একবার হলেও শুনেছি। আর আজ আমি দাঁড়িয়ে রয়েছি এই কালা দিঘির পাড়েই। বঙ্কিমচন্দ্রের এক উপন্যাসে কিন্তু এই কালা দিঘির উল্লেখ রয়েছে। তাই এই কালা দিঘির পাড়ে দাঁড়ানোর সৌভাগ্য আজ আমারও হয়েছে, তাতে আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে।
মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে কিন্তু খুব সুন্দর একটি গার্ডেন, যেখানে তোমরা বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে তো পারবে, তার সাথে বাচ্চাদের মজা করার জন্য বেশ কিছু রাইডও রয়েছে, যেমন স্লিপার, দোলনা, অনেক কিছু রয়েছে। নিজেদের সাথে বাচ্চারা আসলে পরেও কিন্তু এখানে ভীষণভাবে মজা করবে। তার সাথে গার্ডেনের পাশেই রয়েছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। চলো এবার আমি তোমাদের অন্নপূর্ণা দেবীর মন্দিরটা ঘুরিয়ে দেখাই। কত কত টাকা খরচা করে আমরা যাই দেশ বিদেশ ভ্রমণ করতে। না না, আমি বলবো না দেশ বিদেশ ভ্রমণ করবে না। দেশ বিদেশ ভ্রমণ করার সাথে সাথে আমার মনে হয় মাত্র 25 টাকা খরচা করে এত সুন্দর একটি জায়গায় আসাই যেতে পারে, যেখানে একই প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবতাদের সুন্দর সুন্দর মন্দির, তার সাথে ছোট বাচ্চাদের মজা করার জন্য বিভিন্ন রকমের রাইডস। আমার মনে হয় নিজের প্রিয় মানুষকে নিয়ে এবং পরিবারের মানুষজনের সাথে এই সুন্দর জায়গায় আসাই যেতে পারে। মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে। তার সাথে বাচ্চারা থাকলে পরেও বাচ্চারাও ভীষণভাবে মজা করবে। পুরো গার্ডেনটা ঘুরতে ঘুরতে সিঁড়ি ধরে আমি ওপরের দিকে উঠে চলে এসেছি মা অন্নপূর্ণা দেবীর দর্শন করব বলে। চলো চেষ্টা করব একদম কাছ থেকে মা অন্নপূর্ণা দেবীর দর্শন তোমাদেরও করিয়ে দেওয়ার, যাতে বাড়িতে বসেও তোমরা মা অন্নপূর্ণা দেবীর দর্শন করতে পারো আমার ভিডিওর মাধ্যমে। চলে এসেছি আমি অন্নপূর্ণা মায়ের মন্দিরে দর্শন করতে। তবে এখানে এসে দেখলাম অন্নপূর্ণা মায়ের সাথে কিন্তু রয়েছে ভোলেনাথের খুব সুন্দর মূর্তি। অন্নপূর্ণা দেবীর মূর্তি, তার সাথে ভোলেনাথের মূর্তি তো অসাধারণ লাগছে। তার সাথেই কিন্তু সামনের দিকে রয়েছে ছোট্ট গণেশ ঠাকুরের খুব সুন্দর একটি বিগ্রহ, যেটা দেখতে অসাধারণ লাগছে। তবে অন্নপূর্ণা মায়ের মন্দিরের যে প্রাঙ্গণটা সেটা কিন্তু অসাধারণ দেখতে। সামনের দিকে দেখো নন্দী মহারাজ কিন্তু বসে রয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। তবে এইখান থেকে আমি তোমাদের বাইরের দিকের পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো নন্দী মহারাজ খুব সুন্দরভাবে বসে রয়েছে, আর তার সাথে অন্নপূর্ণা মায়ের মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু ভোলেনাথের একটি খুব সুন্দর মন্দির, সেটাও আমরা দর্শন করব। অন্নপূর্ণা মায়ের মন্দিরের বাইরের দিকের ভিউটা কিন্তু ঠিক এরকম। মন্দির কর্তৃপক্ষ এবং কিছু ভক্তের সহযোগিতায় অন্নপূর্ণা মন্দিরের পুনর্নির্মাণের কাজ চলছে, যাতে অন্নপূর্ণা মন্দিরকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হয়। অন্নপূর্ণা মায়ের মন্দিরের ঠিক সামনে থেকে পুরো গার্ডেন এবং মন্দির চত্বর দেখতে কিন্তু অসাধারণ লাগে। অন্নপূর্ণা দেবীর মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের পেছন দিকেই কিন্তু দেওয়ালের মধ্যে পাথরে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য, যেদিকে একদিকে রয়েছে দেবতাদের দল, একদিকে রয়েছে অসুরের দল। আর তাছাড়াও অন্নপূর্ণা দেবীর মন্দিরের বাইরের দিকের দু সাইডেই কিন্তু রয়েছে নন্দী মহারাজের বড় একটি মূর্তি। গার্ডেনের মধ্যে দিয়েই সরু কিন্তু রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে আমি চলে এসেছি পাতালভেদী শিব মন্দিরের দর্শনে। এখানে রয়েছে নন্দী মহারাজ, তার উপরেও তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু নন্দী মহারাজের বেশ সুন্দর বড় একটি গেট রয়েছে। এখানে রয়েছে শিব মন্দির। ওম নমঃ শিবায় বলে চলো শিব মন্দিরে প্রবেশ করা যাক। যেহেতু পাতালভেদী ভোলেনাথের দর্শন করাবো, তাই সুড়ঙ্গ পথে রয়েছে রাস্তা। সেই রাস্তা ধরে আমিও দেরি না করে চলে এলাম ভোলেনাথের দর্শনে। মন্দির প্রাঙ্গণে তোমরা কি দেখতে পারবে সেটা কাছ থেকেই আমি ভালো করে দেখিয়ে দেব। এই মন্দিরেও কিন্তু নিয়মিত পুজো দেওয়া হয়, তোমরা চাইলে এখানেও পুজো দিতে পারো। আমরা এবারে দর্শন করলাম ভোলেনাথের মন্দির, তার ওপর প্রাঙ্গণে কিন্তু রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটা আমরা আগেই দর্শন করে নিয়েছি। চলো প্রণামটা আগে সেরে নিই। ভোলেনাথ যেখানে স্থাপিত রয়েছে এই মন্দির প্রাঙ্গণ থেকে বাইরের দিকে তোমাদের যে নন্দী মহারাজকে দেখালাম, সেই নন্দী মহারাজকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তোমাদেরও বলবো এই মন্দির প্রাঙ্গণে এসে এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করো, দেখবে খুব ভালো লাগবে। তাছাড়াও যেসব ভক্তরা হনুমানজির পুজো দিতে এসেছেন তারা কিন্তু সকলেই একবার হলেও ভোলেনাথের দর্শন করে যাচ্ছেন। মন্দির প্রাঙ্গণে রয়েছে আরো একটি সুন্দর মন্দির, যে মন্দিরটা এখন আমরা ঘুরে দেখব। মন্দির প্রাঙ্গণের এই মন্দিরে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণ যুগল মূর্তি। চলো আমরা দেখে আসি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই হাতের বাঁ সাইডে রয়েছে খুব সুন্দর একটি মন্দির, যেই মন্দিরে বিরাজমান রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা মাতা। তার সাথে সামনের দিকে রয়েছে কিন্তু হনুমানজির খুব সুন্দর একটি বিগ্রহ, যেটা দেখতে অসাধারণ লাগছে। তাছাড়াও এই মন্দির প্রাঙ্গণের প্রত্যেকটা দেওয়ালে কিন্তু বিভিন্ন দেবদেবতাদের মূর্তি খোদাই করা রয়েছে। মন্দির প্রাঙ্গণের হাতের ডান সাইডে পড়বে যুগল মূর্তি, রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমরা আগে দর্শন করে নেব।
রাধাকৃষ্ণের যুগল মূর্তিটা তো দেখতে অসাধারণ লাগছে, তার সাথে কিন্তু রাধাকৃষ্ণের দুপাশেই রয়েছে গৌরনীতায় খুব সুন্দর বিগ্রহ। রাধে রাধে। সকল ভক্তদের জানাচ্ছি যে আমরা আজ বেরিয়েছিলাম গোপালের আদেশে। তোমরা নিশ্চয়ই জানো যে নারায়ণপুর পুরনো পঞ্চায়েতের ওখানে 108 গোপাল আমরা স্বপ্নে পেয়েছি, আর গিরিধারী শ্যামসুন্দর ওই গৃহেতেই বিরাজিতময়। তো আজকে গোপালের আদেশে আমরা নৈহাটি গেছিলাম বড় মাকে দর্শন করতে। তো বড় মাকে দর্শন করে আমরা ভেবেছিলাম বাড়ি ফিরে যাব নিজ গৃহে। তো গোপালজি আবার আমাদেরকে হনুমানজির মন্দিরে নিয়ে আসলেন, তাই এখানে দর্শন করে আমরা এবার বাড়ি যাব। তোমরা সকল ভক্তরা যদি দর্শন করতে চাও 108 গোপাল অবশ্যই আসবে। নারায়ণপুর পুরনো পঞ্চায়েত, কাকিনাড়ায় আমাদের বাড়ি। আর এই শ্যামসুন্দর গিরিধারী যে আমরা স্বপ্নে পেয়েছি, উনি সকলের মনোবাসনা পূর্ণ করেন। আপনারা এসে দর্শন করবেন। আরে 108 গোপালের মধ্যে এই উনি হলো প্রথম গোপু, উনি সব জায়গায় আমাদের সঙ্গে যায়। তোমরা সবাই দর্শন করো। আর বাড়িতে 107 জন গোপাল আছে, আর গিরিধারী শ্যামসুন্দর আছে। তাই সবাইকে যাওয়ার জন্য অনুরোধ রইল। রাধে রাধে। চলো এবার তাহলে তোমাদের আমি মূল মন্দিরের মূল বিগ্রহ দর্শন করে দিই, যার জন্য এতক্ষণ ধরে আমিও নিজে অপেক্ষায় ছিলাম। তার সাথে ওপর দিক থেকেও কিন্তু খুব সুন্দরভাবে মূল বিগ্রহ দর্শন করা যায়, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তবে এখন আমি চলে যাব সোজা গ্রাউন্ড ফ্লোরের দিকে। আমাকে কিন্তু মূল মন্দিরের মূল বিগ্রহ দর্শন করার জন্য, ভালোভাবে দর্শন করার জন্য নিচের দিকে যেতে হবে। তাই সামনের দিকে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাব। মন্দিরের দু সাইডেই রয়েছে সিঁড়ির ব্যবস্থা। একদিকে সিঁড়ি দিয়ে তোমাদের মন্দিরে পুজো দেওয়ার জন্য নিচের দিকে নেমে যেতে হবে, অপর সাইডের একটি সিঁড়ি দিয়ে তোমাদের পুজো হয়ে গেলে বাইরের দিকে বেরিয়ে চলে আসতে হবে। আমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি এত বড় হনুমানজির মূর্তি দেখলাম, তাও শায়িত অবস্থায়। সত্যি আমার তো এই দিন নিজেকে খুব ধন্য মনে হচ্ছিল যে সত্যিকারের আমি কিছু একটা করেছি, যার জন্য আমি এত সুন্দর একটা দৃশ্য নিজের চোখের সামনে থেকে দেখতে পেয়েছি। কত ভক্তরা যে এখানে এসে পুজো দেয় এবং নিজের মনস্কামনা জানিয়ে যায়, সত্যি না গেলে কোনোদিনও ভাবতেই পারতাম না যে আমাদের আশেপাশে এত সুন্দর একটি মন্দির রয়েছে। মন্দিরের চারিপাশটা যেহেতু খোলা, তাই তোমরা কিন্তু ওপর থেকেও পুরো হনুমানজির মূর্তি দেখতে পাবে খুব সুন্দরভাবে। তবে এত বড় মূর্তি আমার তো একসাথে ভিডিও শুট করতে খুব অসুবিধা হচ্ছিল, তাও আমি চেষ্টা করেছি পুরোটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই মন্দিরে এখনো পর্যন্ত কিন্তু নাম গোত্র সহকারে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়। দক্ষিণার কোনো ব্যাপার নেই, তোমরা যে যেরকম পারবে সেরকমই দক্ষিণা দিতে পারবে। মানুষ যে এখনো পর্যন্ত ভগবানের এতটা বিশ্বাসী, সেটা এই মন্দিরে না গেলে আমি সত্যিই বুঝতে পারতাম না। আর এই মন্দিরে শনিবার এবং মঙ্গলবার কিন্তু প্রচুর ভিড় হয়। বহু দূর দূর থেকে ভক্তরা আসে শুধু হনুমানজির দর্শন করবে বলে এবং পুজো দেবে বলে। মন্দির প্রাঙ্গণে যতই ভিড় থাকুক না কেন, কিভাবে ব্রাহ্মণরা এই মন্দিরে পুজো দেয় সেটা তোমরা নিজেরাই দেখে নাও। সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘম নমঃ ভগবতে শ্রী পূজায় নমঃ। জবা কুসুম সংকাশ কাশ্যপেয় মহাদ্যোতে ধন্তারে সর্ব পাপগ্ন প্রণতস্মে দিবাকর। अपने प्रणाम गोत्र बोलिए। विष्णु विष्णु नम तत्सत अद्य आषाढ़ मासे कृष्ण पक्षे मिथुन राशिस्थे भास्करे द्वादशम तीर्थ कृष्णे संकट वचनकारे शत्रुनाशकारे सर्वमंगलकारे राम भक्ताय पवन पुत्र महावीर हनुमानाय पुष्पांजलि हनुमते नमो नमः। बोल दीजिए, हाथ जोड़ करके बोलिए। नमः हम हनुमते रुद्राक्षकाय ओम फट। नमः सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरे नारायणे नमोस्तुते। बोलिए जय श्री राम। शांति पूर्वक महावीर हनुमनाय नमः। पुष्पार्पणं महावीर हनुमनाय नमः।
एतदिदमिष्टन्नं निवेदनं महावीरहनुमनाय नमः इतरवङ्गतस्मयङ्गं हनुमनाय नमः शङ्कटनाशो रामभक्ताय महावीरहनुमनाय नमः रामाय रामचन्द्राय वेदस्य गुणाथनाथ सीतापतये नमः। মন্দির কিন্তু রোজই খোলা থাকে, তবে মঙ্গলবার দিন এবং শনিবার দিন কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়। তাই কিন্তু মঙ্গলবার এবং শনিবার তোমরা পুরো দিনই পুজো দিতে পারবে। ভোগের টাইম হয়ে গিয়েছিল বলে কিছুক্ষণের জন্য গেটটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই সকল ভক্তরা কিন্তু ওপর থেকেই হনুমানজির দর্শন করছিলেন। দেখো ওপর থেকে হনুমানজিকে দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা যদি স্বচক্ষে নিজেরা দেখতে চাও অবশ্যই বলবো তোমরা এখানে এসে একবার ঘুরে যাও, দেখবে তোমাদেরও মন হালকা হয়ে যাবে, ভীষণ ভালো লাগবে। গোটা বিশ্ব জুড়ে অনেক জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হনুমানজির মন্দির, তবে শায়িত অবস্থায় এই হনুমানজির মন্দির কিন্তু খুব কম দেখা যায়। আজ আমি কিন্তু এই মন্দিরের খোঁজ পেয়ে আর লেট না করে আমিও সোজা চলে গিয়েছিলাম মাদ্রালের এই হনুমানজির দর্শন করতে। 1915 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। আর মাদ্রালের এই হনুমানজির মন্দিরে হনুমানজি কিন্তু শুয়ে থাকা অবস্থায় পূজিত হন। সুদূর অতীতে ভক্তরা মনে করেন এইভাবেই হনুমানজি বিশ্রাম নিয়েছিলেন, তাই এই বিশ্রাম নেওয়ার ভঙ্গিকেই এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই মন্দিরে পূজিত করা হয়। আর এখানে পুজো হওয়ার পরে পুরোহিত মশাই কিন্তু ওম, আমাকে এবং ঋষুকে সকলকে ঠাকুরের টিপ পরিয়ে দিয়েছিলেন। হনুমানজির দর্শন করে আমার তো আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। পুজো দিয়ে বেরিয়ে সামনের দিকে যে কাউন্টার রয়েছে এখান থেকে কিন্তু আমি এবং ওম দুজনেই প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তোমরা যে কোনো দিন এই মন্দিরে আসতে পারো, কিন্তু তোমরা যদি অন্নভোগ প্রসাদ গ্রহণ করতে চাও শনিবার এবং মঙ্গলবার দিনটা বেছে নিও। প্রসাদ তো আমরা নিয়ে নিয়েছি, তবে মন্দির প্রাঙ্গণে যেহেতু এসছি আমরা কিন্তু এখান থেকেও অন্নভোগ গ্রহণ করেই বাড়ি ফিরবো। তার সাথে মন্দির প্রাঙ্গণের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এবং মূল মন্দির প্রাঙ্গণে তোমরা কিন্তু মোমবাতি এবং ধূপ জ্বালাতে পারবে না, তার জন্য আলাদা জায়গা রয়েছে। কালা দিঘির পার, তার পাশেই কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে একটি ছোট্ট ঘর রয়েছে, এখানে হনুমানজির কিন্তু ফটো রয়েছে, তোমরা এই ফটোকে পুজো করে এখানে মোমবাতি এবং ধূপ জ্বালাতে পারো। নাট মন্দির ঠিক পাশেই রয়েছে কিন্তু বেল গাছ, এই বেল গাছ কিন্তু অনেক দিনের পুরনো। তাছাড়া দেখো বেল গাছের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু চূর্ণি এবং ধাগা বাঁধা রয়েছে। সকল ভক্তদের এটাই মনের আশা যে সকল ভক্তদের মনের ইচ্ছে কিন্তু পবন পুত্র হনুমানজি পূরণ করেন, সেটা কর্মক্ষেত্রই হোক কিংবা অসুস্থতাই হোক, নিজেদের মনের আশা নিয়ে এখানে আসেন এবং তাদের মনের ইচ্ছে এবং আশা পূরণ হয়ে গেলে পরে তারা কিন্তু আবার দ্বিতীয়বার এসে মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে যায়। ভোগ গ্রহণ করতে যাব এটাই ভেবেছিলাম, তবে এই মুহূর্তে দেখা হয়ে গেছে মন্দির কর্তৃপক্ষ এক দাদার সাথে। আমি দাদার কাছ থেকে কিন্তু সমস্ত কিছু জেনে নেব মন্দির প্রাঙ্গণ বিষয়ে। নমস্কার দাদা। নমস্কার। মন্দির প্রাঙ্গণের সম্বন্ধে যদি কিছু জানাতে পারেন ভীষণ ভালো হয়। মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল, মন্দিরে কটা থেকে কটা পর্যন্ত গেট খোলা থাকে, সমস্ত কিছু নিজের মতো করে যদি একটু সাজিয়ে গুছিয়ে বলে দিতে পারেন। আমাদের এই মন্দিরটার বয়স প্রায় 100 বছর হয়ে গেছে। আমাদের এই মন্দিরে মাদ্রাল হনুমান মন্দির নামে পরিচিত, কিন্তু আমাদের এই মন্দিরে আরো 10টা দেবদেবীর স্থান রয়েছে। ঠিক আছে, বাবা বজরংবলী মন্দিরের ঠিক দক্ষিণ দিকে মন্দিরের প্রবেশ পথে রয়েছে গণেশ মন্দির, যেটা আপনারা দেখেছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। আর তার আরেকটু দক্ষিণ দিকে গেলে মা পাতাল ভৈরবী দক্ষিণা কালিকার মন্দির আছে। বাবা বজরংবলীর পূর্ব দিকে রয়েছে শ্রীরাম মন্দির এবং শ্রী রাধাকৃষ্ণের মন্দির। আর উত্তরে রয়েছে বাবা ভোলে বাবার মন্দির, বাবা মহাকালেশ্বরের মন্দির, যেটা মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে যেটা, তার উপরে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। আমাদের এই মন্দিরে একটা দেখবেন বাংলার প্রবাদ বাক্য আছে 12 মাসে 13 পার্বণ। আমাদের এই মন্দিরেও ঠিক তাই, 12 মাসে 13 পার্বণ না, বলতে গেলে প্রায় আমাদের এখানে 18টার উপরে পার্বণ হয়। ইংরাজি বর্ষের প্রথম দিন মানে 1 জানুয়ারি থেকেই আমাদের এই মন্দিরে পূজা অনুষ্ঠান সব শুরু হয়। আমাদের মন্দির প্রত্যেক দিন সকাল 7টা থেকে পুজো হয়, দুপুর 2টো পর্যন্ত, আবার বিকাল 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। শুধু শনিবার আর মঙ্গলবার সারাদিন খোলা থাকে, রাত্রি 9টা পর্যন্ত পুজো হয় আমাদের এই মন্দিরে। আর আমাদের মন্দিরটা ঠিক নৈহাটি আর কাকিনাড়ার মাঝখানে। নৈহাটি এবং কাকিনাড়া স্টেশনে নেবে যে কোনো টোটো অটোকে বললে মাদ্রাল হনুমান মন্দির নিয়ে আসবে। আর আমাদের মন্দিরে একটাই যেটা আমরা নিয়মটা রেখেছি এখনো, ভক্ত যতই ভিড় হোক না কেন প্রতিটি ভক্তের নাম গোত্র দিয়ে পুজোটা হয়। যেমন রামনবমী, তারপরে আপনার হনুমান জয়ন্তী, 1 জানুয়ারি প্রচুর লোকের ভিড় হয়, হাজার হাজার ভক্তের ভিড় হয়, কিন্তু আমাদের এখানে ওই একইভাবে হয় এবং
দক্ষিণা আমাদের এখানে পুরোহিতরা কেউ নেন না, যেটা যার যেটা ইচ্ছা দান বাক্সে দেন। মন্দিরের সংস্কারের কাজ চলছে, আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে অনুরোধ করব। আমরা ইতিমধ্যে মা অন্নপূর্ণা মন্দিরে হাত দিয়েছি, মা অন্নপূর্ণা মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়েছে। আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আমাদের এই মন্দিরে এখন বর্তমানে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। দুপুরবেলা করে মঙ্গলবার শনিবার বসে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মালসা ভোগেরও ব্যবস্থা আছে। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের অনুরোধ করব, আপনারা সকলেই আসুন, বহু প্রাচীন এই মন্দির দর্শন করুন। এখানে মা পাতাল ভৈরবী এবং বাবা বজরংবলী যেরকম জাগ্রত, মা অন্নপূর্ণা সেরকম খুবই জাগ্রত। আমরা এই মন্দিরের সাথে যুক্ত বলে বলছি না, আপনার আশেপাশে যে কিংবা দোকানগুলো কিংবা আশেপাশে বাইরে যে কোনো লোকের কাছে শুনতে পারবেন। এখানে সত্যি খুব অল্প সময়ের মধ্যে বাবা বজরংবলী তার মনস্কামনা পূর্ণ করে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যাই হোক, অনেক কিছু জানতে পারলাম, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তবে তোমাদেরকেও রিকোয়েস্ট করব, তোমরা আসো, আমি যেইভাবে এসেছি তোমরা এই পথ ধরেই আসো। তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বাবা বজরংবলী দর্শনও করে নিতে পারবে এবং তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে সেটা অবশ্যই জানিয়ে যেতে পারো। কুপন হাতে নিয়ে চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। অন্নপূর্ণা মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু ছোট একটি ঘর। এখানেই ভোগের প্রসাদ রাখা হয় এবং এই জায়গাতে বসেই ভক্তদের ভোগ খাওয়ানো হয়। তাই আমিও সোজা চলে এসেছি টেবিল চেয়ারে বসে ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। এত মন্দিরের ভিডিও করেছি, সেসব ভিডিওতে কমেন্ট এসছে যে বসে খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, কারণ পায়ের সমস্যা। আজকে যে মন্দিরের সন্ধান দিলাম, এখানে কিন্তু তোমরা টেবিল চেয়ারে বসে খুব সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। তাহলে তোমরা একবার হলেও এই মন্দির থেকে ঘুরে এসো। হ্যাঁ, প্রথমেই কিন্তু এখানে খিচুড়ি, তার সাথে আলু পটলের তরকারি দিয়েছিল, তারপরে আলু ভাজা, পটল ভাজা এবং কুমড়ো ভাজা, তারপরে ছিল চাটনি এবং পায়েস। তোমরা কিন্তু পেট ভরেই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। কি কি প্রসাদের ছিল এইগুলো আমাকে ভিডিওতে দেখাতে হবে বলে আমি কিন্তু খিচুড়ি, পায়েস, চাটনি, তরকারি সমস্ত কিছুই একবারে নিয়ে নিয়েছিলাম। এবারে হলো প্রসাদ খেয়ে ট্রাই করব যে কেমন হয়েছে। ঠাকুরের প্রসাদ বলে কথা, ট্রাই করার কিচ্ছু নেই, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। পপবার একদম খুব সুন্দর হয়েছে এবং এত সুন্দর হয়েছে যে ছোট বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু তৃপ্তি করে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। ঠাকুরের প্রসাদ তো খেতে তো অসাধারণ হবেই, তার সাথে দেখো আমার পাশে কিন্তু ওমও নিজে হাতে খুব সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করছে। তবে শুধু ওম নয়, আমি কিন্তু এই প্রসাদটা আমার ছোট ছেলে ঋষুকেও খাইয়েছিলাম, সেও কিন্তু খুব সুন্দর খেয়ে নিতে পেরেছিল। তাহলে তোমরা ভাবতেই পারো যে প্রসাদটা কতটা টেস্টি হয়েছিল। মন্দির প্রাঙ্গণে ভোগ প্রসাদও গ্রহণ করেছি, তার সাথে আশা করছি পুরো মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দেবে। নতুন বন্ধুদের বলছি, ভিডিওগুলো দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।